বিসমিল্লাহির রহমানির রহিম। পাকশিয়া আইডিয়াল কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে উপস্থিত আছি আমি মোহাম্মদ শাহিনুর আলম, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, পাকশিয়া আইডিয়াল কলেজ, শার্শা, যশোর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি যে যেখানে আছো ভালো আছো, ভালো থাকো এই কামনা করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যে ক্লাসটি করাবো সেটি হচ্ছে বাংলাদেশের চতুর্থ অধ্যায়ের বাংলাদেশের নৃগোষ্ঠীর জীবনধারা। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে বাংলাদেশের বিভিন্ন উপজাতি রয়েছে। উপজাতির ভিতরে একটি উপজাতি হচ্ছে সাঁওতাল উপজাতি। এই সাঁওতাল উপজাতি যদিও আমি ইতিপূর্বে আলোচনা করেছি, আজকে আলোচনা করব মণিপুরী। দেখো বন্ধুরা, আমি তোমাদের এখানে বেশ কয়েকটি ছবি দিয়েছি। ছবি দেখে তোমরা কিছুটা বুঝতে পারছো আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে মণিপুরী উপজাতি। এই মণিপুরী উপজাতি নিয়ে এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি। মণিপুরী উপজাতিদের জীবনধারা তোমাদের আমি ব্যাখ্যা করব। আজকের শিখন ফল, আজকের আলোচনা শেষে তোমরা বলতে পারবে মণিপুরীদের বাসস্থান, মণিপুরীরা কোথায় বসবাস করে, মণিপুরীদের খাবার, মণিপুরীদের জীবনধারা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। মণিপুরীদের উৎপত্তি সম্পর্কে আমি একটু বলি। মণিপুরীদের উৎপত্তি, বার্মার সৈন্যরা ভারতের মণিপুরী রাজ্য আক্রমণ করলে সেখানকার কিছু জাতিসত্তার মানুষ এসে সিলেট অঞ্চলে বসবাস শুরু করে এবং ভারতের মণিপুরী রাজ্য থেকে আসায় তারা মণিপুরী নামে পরিচিত। ধারণা করা হয় মণিপুরী রাজপুত্র কোনো এক কারণে সিলেট অঞ্চলে পালিয়ে আসেন, এখানে এসে সংসার ধর্ম শুরু করেন। এভাবেই মণিপুরী রাজ্যের উৎপত্তি হয় বলে মনে করা হয়। আবার পৌরাণিক কাহিনী প্রচলিত অনুযায়ী ধারণা করা হয় মণিপুরীদের পূর্বপুরুষ ছিল পাখাম্বা। এই পাখাম্বা ছিলেন একজন সর্বপুরুষ। তিনি জঙ্গলের ভিতরে অবস্থিত একটি বড় গর্ত সুপুরুষ রূপে যুবক হয়ে বেরিয়ে আসেন। এরপর পথ দিয়ে হাঁটার সময় জুমচাষরত এক সুন্দরী রমণী রূপে মুগ্ধ হয়ে তাকে বিয়ে করে সংসার জীবন শুরু করেন। এ দম্পতি থেকে মণিপুরী রাজ্যের উৎপত্তি হয়েছে বলে অনেকের ধারণা করা হয়। তাহলে মণিপুরীদের উৎপত্তি আমরা জানলাম, মণিপুরা কিভাবে এসছে। মণিপুরীদের বসবাস, মণিপুরা কোথায় কোথায় বসবাস করে? মণিপুরীরা বসবাস করে সাধারণত হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এই জেলাগুলোতে মণিপুরীদের
বসবাস। মণিপুরীদের নৃগোষ্ঠীগত পরিচয়। মণিপুরীদের দৈহিক গড়ন খুবই মজবুত এবং উচ্চতা মাঝারি, গায়ের রং শ্যামলা এবং ফর্সা, বিষ্ণুপ্রিয়া। মণিপুরীদের মুখমণ্ডল, চুলের রং বাঙালির মতো। মণিপুরীদের মুখমণ্ডল চওড়া গোলাকার, নাক চ্যাপ্টা, দাড়ি গোঁফ কম, চোখ ছোট। মণিপুরীদের সংখ্যা প্রায় 50,000-এর মতো। মণিপুরীদের গোত্র বিভাগ। মণিপুরীদের যে গোত্র আছে সেখানে দুটো গোত্রে বিভক্ত। একটি গোত্রের নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া গোত্র, আরেকটি গোত্রের নাম হচ্ছে মৈত্রী গোত্র। তাদের মধ্যে নিজ গোত্রে বিবাহ প্রচলিত, বিধবা বিবাহ বিচ্ছেদ তাদের সমাজে প্রচলিত ছিল। মণিপুরীদের ভাষা। মণিপুরীদের দুটি ভাষা রয়েছে। ভাষা দুটি হচ্ছে বিষ্ণুপ্রিয়া ভাষা, আরেকটি হচ্ছে মৈতেই ভাষা। ধর্ম। মণিপুরীদের ধর্ম, মণিপুরীরা সনাতন ধর্মের অনুসারী। তারা হিন্দু ধর্মে বিশ্বাস পোষণ করে। বর্তমানে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করছে। মণিপুরীদের পারিবারিক জীবন পিতৃতান্ত্রিক। মণিপুরীদের পারিবারিক জীবন পিতৃতান্ত্রিক। ঘরবাড়ির ধরন। মণিপুরীদের ঘরবাড়িগুলো বেশিরভাগ ছনের ছাউনি এবং বাঁশের বেড়া ঘেরা কুঁড়ে ঘর। মণিপুরীদের পোশাক পরিচ্ছদ। মণিপুরীরা পুরুষরা সাধারণত ধুতি, গ্রামের মেয়েরা লুঙ্গি পরিধান করে। আধুনিক শিক্ষিত পরিবারের মেয়েরা শাড়ি ব্যবহার দেখা যায়। মেয়েরা শাড়ি, নাক পোশাক পরিধান করে। খাদ্য। মণিপুরীদের খাবারের মধ্যে দেখা যায় প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাছ, শাকসবজি। মণিপুরীদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাছ, শাকসবজি। মণিপুরীদের বিবাহ। মণিপুরী সমাজে একই গোত্রভুক্ত লোকদের মধ্যে বিবাহ নিষিদ্ধ। মণিপুরী সমাজে একই গোত্রভুক্ত লোকদের মধ্যে বিবাহ নিষিদ্ধ। বিষ্ণুপ্রিয়া ও মৈতদের মধ্যে পারস্পরিক বিবাহ প্রচলন আছে। মণিপুরীদের অর্থনীতি। মণিপুরীদের জীবিকা নির্বাহের প্রধান উপায় হচ্ছে কৃষি। তারা জুম চাষের পরিবর্তে বাঙালিদের সংস্পর্শে এসে বাঙালিদের মধ্যে তারা হাল চাষ করে থাকে। এরা স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলে কৃষিকাজে লিপ্ত থাকে। কাপড় বোনা থেকে শুরু করে অনেক প্রয়োজনীয় জিনিস তারা নিজেরাই তৈরি করে। সংস্কৃতি। মণিপুরীদের সংস্কৃতির উল্লেখযোগ্য দিক হলো নৃত্য, বিবাহ অনুষ্ঠান, পূজা পার্বণে নৃত্য পরিবেশন করা হয়। মণিপুরীদের নৃত্যের মধ্যে লাইহারাউবা উল্লেখযোগ্য। দেবতাদের সন্তুষ্টি বিধানের জন্য তারা এই নৃত্য পরিবেশন করে থাকে। অন্ত্যেষ্টিক্রিয়া। মণিপুরী সমাজে মৃতদেহ পোড়ানো হয়, তবে 3 বছরের নিচে শিশুদের মাটির হাঁড়িতে করে বা খালি টিনে ভরে মাটিতে পুঁতে ফেলা হয়। দলীয় কাজ। মণিপুরীদের পোশাক কেমন? মণিপুরীদের খাবার কেমন? মণিপুরীদের ঘরবাড়ির ধরন কেমন? আমার মনে হয় এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সবাই জানা আছে। এখন আমরা মূল্যায়নে চলে যাই। আমি তোমাদের একটি উদ্দীপক দিব, উদ্দীপকটা পড়ে শোনাবো। উদ্দীপকটা পড়ে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে, না পারলে উত্তরগুলো আমি সমাধান করার চেষ্টা করব। সংস্কৃতি 1, বিচিত্র ভঙ্গিমায় নৃত্য গীত, ধাঁধার আসর,
লোকসঙ্গীত, রাসনৃত্য ইত্যাদি হচ্ছে এই সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। তাহলে বিচিত্র ভঙ্গিমায় নৃত্যগীত, ধাঁধার আসর, লোকসঙ্গীত, রাসনৃত্য ইত্যাদি হচ্ছে এই সঙ্গীতের অন্যতম বৈশিষ্ট্য। নৃত্যকে এরা পবিত্র মনে করে। সিলেট অঞ্চলে এদের বসবাস। সংস্কৃতি 2, বিবাহের পর স্বামী স্ত্রীর বাড়িতে চলে আসে। পরিবারের প্রধান মূলত নারীরা এবং বংশধারাও নারীর দিক থেকে নির্ধারিত। বিচিত্র ভঙ্গিমায় নৃত্যগীত, ধাঁধার আসর, লোকসঙ্গীত, রাসনৃত্য ইত্যাদি হচ্ছে এই সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। নৃত্যকেরা পবিত্র মনে করে। সিলেট অঞ্চলে এদের বসবাস। সংস্কৃতি 2 হচ্ছে বিবাহের পর স্বামী স্ত্রীর বাড়িতে চলে আসে। পরিবারের প্রধান হচ্ছে মূলত নারীরা এবং বংশধারাও নারীর দিক থেকে নির্ধারিত। মারমারা প্রধানত মানুষের কোন জেলায় বসবাস করে? প্রথম প্রশ্ন ক হচ্ছে মারমারা প্রধানত মানুষের কোন জেলায় বসবাস করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জুম চাষ বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন সংস্কৃতি 1 এর বাংলাদেশের কোন নৃগোষ্ঠীর জীবনধারাকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন সংস্কৃতি 2 এর পরিবারের প্রতি অন্যদের চেয়ে ভিন্ন বৈশিষ্ট্য বহন করে আলোচনা করো। আমি আরেকটু মূল্যায়নে যাই। বাংলাদেশের কোথায় কোথায় মণিপুরীদের বসবাস? আমি ইতিপূর্বে তোমাদের বলেছি হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার জেলায় মণিপুরীদের বসবাস। মণিপুরীদের নৃত্যের বর্ণনা। মণিপুরীদের ভিতরে বিভিন্ন নৃত্য রয়েছে। এর ভিতরে লাই হারাউবা নৃত্য উল্লেখযোগ্য। মণিপুরীদের অর্থনীতি। মণিপুরীরা ঝুম চাষে বিশ্বাসী ছিল, তবে বাঙালিদের সংস্পর্শে এসে তারা কৃষিকাজে লিপ্ত হয়েছে। এখন তারা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। আমি এখন তোমাদের একটি বাড়ির কাজ দেই। মণিপুরীদের জীবন ব্যবস্থা নিয়ে আলোচনা করো। আমি যেটা আলোচনা করলাম তারই ধারাবাহিকতায় তোমাদের বাড়ির কাজ হবে। মণিপুরীদের জীবন ব্যবস্থা নিয়ে আলোচনা করো। তা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে সমাজবিজ্ঞান 2য় পত্রের 4র্থ অধ্যায় বাংলাদেশের নৃগোষ্ঠীর ভিতরে মণিপুরী উপজাতি নিয়ে আলোচনা করলাম। ইতিপূর্বে আমি তোমাদের চাকমা, সাঁওতাল আর কয়েকটি উপজাতি নিয়ে আলোচনা করেছি। আমার মনে হয় ইতিপূর্বে তোমরা ক্লাসগুলো দেখেছো এবং বুঝেছো। তা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো আমি এখানে সমাজবিজ্ঞান 2য় পত্রের 2য় বর্ষের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। খুদা হাফেজ।